হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচের প্রিয় ভাই আপুরা, তোমাদের এসএসসি পরীক্ষার ডেট কিন্তু আগায় দিছে, তাই না? আবার বেশিরভাগ স্কুলেই জুনের শেষ দিকে দেখবা প্রিটেস্ট পরীক্ষাও শুরু হয়ে যাবে। সো অনেকেই নানা ধরনের দুশ্চিন্তার মধ্যে আছো। আমি তোমাদেরকে সাবজেক্ট ভিত্তিকভাবে প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা কীরকম হবে, এখন থেকে কিভাবে পড়লে সবথেকে ইফেক্টিভ উপায়ে তোমরা A+ এনশিওর করতে পারো এসএসসি পরীক্ষায়, সেটাই ভাই আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা হায়ার ম্যাথ বা উচ্চতর গণিত নিয়ে কথাবার্তা বলবো। সবাই এই সেশনটা মনোযোগ দিয়ে দেখো, আমি যে কথাগুলো বলতেছি ফলো করার চেষ্টা করো। ইনশাল্লাহ তুমি ক্লিয়ার হেডেড থাকবা, তোমার মাথার মধ্যে ভিশনটা ক্লিয়ার থাকবে যে হ্যাঁ, সামনের এই যে 5 মাস বা 6 মাস আমাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। এবং ভাইয়া সাবজেক্ট ভিত্তিকভাবে পর্যায়ক্রমে দিব অন্যান্য সাবজেক্টগুলো, তোমরা জানাও তোমরা ইন্টারেস্টেড কিনা। আচ্ছা, সবার আগে দেখো আমরা একটু চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা দেখি। সো এখানে দেখো এই পোর্শনটা হচ্ছে তোমাদের বীজগণিত, এটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি ও সম্ভাবনা মিলে একটা বিভাগ, আর এটা হচ্ছে জ্যামিতি। এখন এতদিন যেটা হতো, গত বছরের আগের বছর মানে এসএসসি 25 পর্যন্ত সিকিউ আসতো 8টা, বুঝছো? 8টা সিকিউ থেকে উত্তর করতে হতো 5টা। বাট এখন না, সিকিউ আসে একটা কম, উত্তরও করতে হয় একটা কম। এখন তোমাদের সিকিউ আসবে 7টা, সেখান থেকে উত্তর করতে হবে 4টা। সো এই কারণে কিছুটা ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে। তাই আমি শুরুতে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসতে পারে বা তোমার কিভাবে পড়া উচিত, কোন অধ্যায়গুলো আগে টার্গেট করবা, এই আলোচনাটাই একটু আগে করব। ঠিক আছে? এই একটা সিকিউ কমাই দিয়ে ওখানে আবার শর্ট কোয়েশ্চেন বাড়ায় ফেলছে, মানে শর্ট কোয়েশ্চেন অ্যাড করছে আর কি, বাড়ায় তো না, অ্যাড করছে। 5টা এসকিউ অ্যাড করছে, যেখানে ওই যে 5 দুগুণে 10 নাম্বার একটা সিকিউ এর জন্য নম্বর, বুঝছো? এখন তোমাদের বীজগণিত থেকে আসবে 3টা সিকিউ। আগেও যখন 8টা সিকিউ আসতো টোটাল, তখনও বীজগণিতে 3টা সিকিউই আসতো, এখানে কোনো পরিবর্তন আসেনি। এখন এখানে এই যে দুইটা অধ্যায়, সমীকরণ এবং অসমতা, এখান থেকে সিকিউ পাওয়ার সম্ভাবনা কম। এগুলো কিন্তু গত বছরের শর্ট সিলেবাসেও ছিল না। তবে সমীকরণ অধ্যায় থেকে না সিকিউ এর প্রায়ই আসে, মানে প্রতি বছরই প্রায় বলা যায় আসবে। মানে সিকিউ এর কতে 2 মার্কের জন্য সমীকরণ অধ্যায় থেকে প্রশ্ন দিয়ে দেয়, হয় সেটা কোনো সমীকরণ সমাধান সংক্রান্ত অথবা সমীকরণের যে নিশ্চায়ক, তোমাদের দ্বিঘাত সমীকরণ আছে ওইটা নিশ্চায়ক সংক্রান্ত প্রশ্ন দিয়ে দিতে পারে। সো এখান থেকে অলমোস্ট সার্টেন একটা সিকিউর ক পাবা। অথবা এখন তো এই যে দেখো সিকিউর পাশাপাশি এসকিউ অ্যাড হয়ে গেছে। দেখো আমরা সিকিউ এর জন্য সিলেক্টিভ চ্যাপ্টার পড়তে পারি, বাট এমসিকিউ আছে বলে কিন্তু সব অধ্যায় পড়তে হবে যদি তুমি 100% নাম্বার ইনশিওর করতে চাও। এখন এসকিউ অ্যাড করে ফেলায় এই বিষয়টা আরও বেড়ে গেছে বা আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে যে তোমার সবগুলো অধ্যায় পড়তে হবে। কারণ যেটা তুমি সিকিউ এর জন্য স্কিপ করবা, সেটা সিকিউ এর কতে আসলো না, এসকিউতে তো আসবে। সো এই দুইটা অধ্যায় এসকিউ কিংবা সিকিউ এর ক এবং এমসিকিউর জন্য তো গুরুত্বপূর্ণ। ধরো একটা দুইটা এমসিকিউ পেতে পারো, 2 মার্ক 2 মার্ক 4 মার্কের এসকিউ পেতে পারো। সো এভাবে দেখা যাবে এই দুই অধ্যায় থেকে 6 মার্ক কিন্তু এসএসসি পরীক্ষায় থাকতেছেই, 75-এর মধ্যে 6 থাকতেছে। তো সিকিউ এর ঘ নাম্বার আসবে না, আসার সম্ভাবনা নাই বললেই চলে, সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। এখন এই যে বাকি যে 5টা, সেগুলো থেকে মেইনলি হোল 3টা সিকিউ আসবে। এখন এখানে যেটা হয়, অসীম ধারা আর হচ্ছে তোমার দ্বিপদী বিস্তৃতি, এই দুইটা হলো একটু ছোট অধ্যায়। এখন কোন কোন বোর্ডে এমন করতে পারে এই দুইটা অধ্যায় মিলিয়ে একটা প্রশ্ন করবে। দেখো আমি একটু কালার করে দিচ্ছি, যে ব্লু ব্লু, এই দুইটা মিলিয়ে একটা প্রশ্ন আসতে পারে। অথবা এমনও হতে পারে কোনো বোর্ডে এই দুইটা অধ্যায় থেকে প্রশ্ন দিলই না, অথবা সিকিউর কতে একটু ঢুকাই দিল। মানে এগুলো একটু সেকেন্ড ক্যাটাগরি, মানে সবচেয়ে কম ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, তারপর আসবে এই দুইটা চ্যাপ্টার। মেইনলি সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 3টা, স্পেশালি চ্যাপ্টার নাম্বার 2, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। সেট অফ ফাংশন অন্যান্য বছরও আসতো, বাট যেহেতু গত বছর শর্ট সিলেবাস সেটা বাদ দিছিল, এবছর এখান থেকে প্রশ্ন আসার ভালো সম্ভাবনা আছে। এবং সূচকীয় লগারিদমীয় ফাংশন, এটা বরাবরই টিচারদের মানে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, টিচাররা বারবারই এটা থেকে প্রশ্ন দেয় আর কি। সো এই যে 3টা আমি মার্ক করলাম, এই 3টা থেকে 2টা সিকিউ 100% তুমি পাবা, বুঝছো? এইখানে 3টা সিকিউ মধ্যে তুমি 2টা সিকিউ আমি যে হলুদ কালার করলাম, এই হলুদ কালারগুলো থেকে পাবা এই 3টা অধ্যায় থেকে। সো কেউ যদি চাও ভাই আমি বীজগণিত থেকে 2টা সিকিউ আনসার করব, তাকে আমি বলবো এই 3টা অধ্যায় পড়ে ফেলা। হ্যাঁ, এই 3টা অধ্যায় কম্পারেটিভলি একটু বড়, একটু কঠিন, বাট ওই যে তুমি যদি স্ট্র্যাটেজিক ওয়েতে যাও, যে অন্য আরও অনেকগুলো ছোট ছোট অধ্যায় পড়ে তুমি যতটুকু প্রশ্ন কমন পাচ্ছ, এই 3টা অধ্যায় পড়ে অলমোস্ট 2টা সিকিউ থাকতেছে। ওকে, তারপর আমি লাস্টে বলবো তোমার কিভাবে অ্যাপ্রোচ করা উচিত। এটা গেল বীজগণিতের কথাবার্তা। আচ্ছা, এরপর ত্রিকোণমিতি আর সম্ভাবনা, এটা আসলে একদমই স্ট্রেইট ফরওয়ার্ড একটা বিভাগ। এখানে 2টা অধ্যায় থেকে 2টা সিকিউ দিবে এবং এখানে মিক্স হয় না। ইউজুয়ালি এখানে একটা একটা করে 2টা প্রশ্ন আসে, ত্রিকোণমিতি থেকে আলাদা, সম্ভাবনা থেকে আলাদা। সো এই 2টা নিয়ে আশা করি তোমাদের কোনো ডাউট নেই, এখানে 2টা সিকিউ আসবে। গেল, এরপরে হলো আমাদের জ্যামিতি, এটাও হলো ওই বীজগণিতের পরে একটু মোটামুটি ক্ল্যাশ। ওখানে 7টা চ্যাপ্টার ছিল, এখানে হয়ে গেছে 5টা অধ্যায়। তাহলে ভাই এখানে কীরকম হয়? আগে যেটা দেখা যেত, আগে প্রশ্ন আসতো কিন্তু এখান থেকে 3টা, ওই যে বললাম না আগে টোটাল 8টা সিকিউ দিত, এখান থেকে 3টা, এখান থেকে 3টা, ওইখান থেকে 2টা। সো এখনও এখান থেকে 3টা আসে, এখান থেকে 2টা আসে, কোনো চেঞ্জ হয় নাই। এখন জ্যামিতিতে তোমাদের একটা সিকিউ কমায় ফেলছে, এতে কিন্তু তোমরা বিপদে পড়ছো আমি মনে করি, বুঝছো? আগে জ্যামিতি থেকে 3টা সিকিউ দিত, তখন যেটা হইতো এই 3-4 মিলায় একটা সিকিউ থাকতো, কোনো বছর 4 থেকে প্রশ্ন আসতোই না, বুঝছো?
মানে পুরোটাই দিতে হলো অধ্যায় 3 থেকে, অধ্যায় 3-এর যে উপপাদ্য ওইগুলো থেকে, অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা উপপাদ্য আছে, ওগুলোই ঘুরিয়ে ফিরে আসতো, মাঝে মাঝে কোনো একটা সম্পাদ্য অ্যাড করে দিত। সো 3-4 মিলিয়ে একটা সিকিউ হইতো। দেন বাকি এই 3টা মিলিয়ে 2টা, যেখানে স্থানাঙ্ক জ্যামিতিটা একটু বেশি গুরুত্বপূর্ণ থাকতো, দেখা যেত এখান থেকে ফুললি এক সেট দিয়ে দিছে, একটা সিকিউ ফুললি আসছে, আর এই 2টা মিলে একটু মিক্স আসে একটা সিকিউ, অথবা কোনো বোর্ডে অধ্যায় 12 আসতো, কোনো বোর্ডে অধ্যায় 13 আসতো। ঘন জ্যামিতি একটু বেশি ইম্পর্টেন্ট ভেক্টর থেকে, এটা আগের সিনারিও। বাট এখন ভাইয়া 5টা অধ্যায় থেকে আসবে 2টা সিকিউ, এই জন্য জ্যামিতিতে তোমাদের একটু আনসার্টেনিটি তৈরি হয়ে গেছে, এখানে অনেক বেশি মিক্স হবে, বুঝছো? এটা ছিল আগের ডিস্ট্রিবিউশন। আমি কিন্তু আগে যখন 3টা সিকিউ আসতো তখন এর কথাটা একটু বললাম অ্যানালাইসিস করে। এখন যেটা হইতে পারে, স্থানাঙ্ক জ্যামিতি এখনো বেশি ইম্পর্টেন্ট। মানে আমার যদি এখানে ক্যাটাগরি করতে হয় যে তুমি একটা অধ্যায় পড়ো, আমি সবার আগে বলবো স্থানাঙ্ক জ্যামিতি পড়ো, দেন হচ্ছে ঘন জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতির পরে হচ্ছে গুরুত্বপূর্ণ ঘন জ্যামিতি, বুঝছো? 2 স্টার যদি বলি, দেন অধ্যায় 3-এর যে উপপাদ্য এখান থেকে দিয়ে দিবে, তারপরে তুমি পড়তে পারো হচ্ছে ভেক্টর আর সম্পাদ্যের অধ্যায় থেকে। সম্পাদ্যের অধ্যায় থেকে এবছর দেখবা কোনো কোনো বোর্ডে প্রশ্ন আসবেই না, 27 ব্যাচের জন্য বলতেছে, কোনো কোনো বোর্ডে একটা গ নাম্বার বা খ নাম্বার একটা 4 মার্কের সম্পাদ্য দিয়ে দিতে পারে হয়তোবা, মানে তুমি সেফ না। সো জ্যামিতির জন্য পড়তে গেলে এই 3টা আঁকে বড়, অ্যান্ড মাঝে মাঝে দেখবা অধ্যায় 11-র সাথে একটা 4 নম্বরের প্রশ্ন ভেক্টরে দিয়ে দিতেই পারে। সো ভেক্টর অধ্যায় কিন্তু ছোট, বুঝছো? এটা একেবারেই ফেলনা কিছু না, বইয়ে অল্প কয়েকটা কোয়েশ্চেন আছে, 4-5টা উপপাদ্য বা প্রমাণ তুমি পড়লে ওইখান থেকে চলে আসে। সো স্কিপ করো না। তো আমি তোমাকে ওভারঅল একটা ডিস্ট্রিবিউশন বললাম। এখন ভাইয়া আমি বুঝলাম এভাবে আসে, বাট আমার জন্য কিভাবে পড়াটা এফিসিয়েন্ট হবে আপনি একটু সাজেশনটা দেন। এখন দেখো কিভাবে অ্যাপ্রোচ করা উচিত। তোমার মোট অধ্যায় আছে 14টা, যার প্রিপারেশন অলরেডি ভালো সে ঠিক আছে, টার্গেট নাও, ফুল সিলেবাস আগে শেষ করো, পুরো বই শেষ করো। বাট যে ধরো 14টার মধ্যে 7টা অধ্যায়ও পড়ো নাই, বা 7টা অধ্যায় পড়লেও সেই 7টা অধ্যায় কনফিডেন্ট না, চাল্লা এটা তো পড়ছি বাট ভুলে গেছি, বা এখান থেকে প্রি টেস্টের প্রশ্ন আসলেও পারবো কিনা সিউরিটি নেই, তাদের আমি বলবো 14টা অধ্যায় আগে মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমার আগে 4 সেট সিকিউ কনফার্ম করতে হবে, এই 3 বিভাগ থেকে প্রত্যেকটা থেকে একটা করে প্রশ্ন দিতে হবে, যে কোনো এক বিভাগ থেকে তুমি ডাবল আনসার করতে পারবা, এভাবে করে 4 সেট সিকিউ আগে কনফার্ম করো। সো সবার আগে দেখো কিভাবে অ্যাপ্রোচ করবা। শুরু করতে হবে অবশ্যই ত্রিকোণমিতি সম্ভাবনা দিয়ে। মানে তোমার জায়গায় আমি থাকলে এই 2টা অধ্যায় পড়তাম ভাই, একদম স্ট্রেট কাট, এটার জন্য কোনো অনেক বড় নলেজ থাকা লাগবে এমন কিছু না, তুমিও বুঝতে পারো ভাই সব থেকে কম কমপ্লেক্সিটি এখানে, ভাই 2টা অধ্যায় পরে 2টা সিকিউ পাইতেছি, তাই সবচেয়ে ভালো হয় এই 2টা অধ্যায় পড়ো, যেখানে সম্ভাবনা সবাই পারি আমরা। ত্রিকোণমিতিতে একটু এফোর্ট দিতে হয় ভাইয়ার, তোমাদের জন্য অলরেডি আমি একটু পরে দেখাবো ত্রিকোণমিতির 8.3 যেটা তোমাদের সবচেয়ে কঠিন লাগে ওইটার ক্লাস দেওয়া আছে। 8.12 কিন্তু সহজ, সো আমি 8.12 পরবর্তীতে দিয়ে দিব। আপাতত 8.3 এর ক্লাসটা করে ফেলো। এই 2টা অধ্যায় যদি পড়ে ফেলতে পারো, সবার আগে আমি এটা সাজেস্ট করবো এই 2টা অধ্যায় পড়ো, দেখবা তোমার 2 সেট সিকিউ কনফার্ম। তুমি বলতে পারো ভাইয়া ত্রিকোণমিতি থেকে একটু কঠিন প্রশ্ন দিয়ে দিলে, আচ্ছা হোল্ডে রাখো, অ্যাটলিস্ট 2টা তো হয়েছে, 2টা তুমি পড়ছো। এরপরে ভাইয়া কি করো, এরপরে আমি বলবো স্থানাঙ্ক জ্যামিতি আর ঘন জ্যামিতি পড়ে ফেল। আমি তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের ক্লাস অলরেডি দিয়ে রাখছি আমার ইউটিউব চ্যানেলে, ঘন জ্যামিতিও সামনে শুট করবে। আমার ছোট বোন একটু অসুস্থ, তো ওর হলো হাতে আর পায়ে ইনজুরি হয়েছে, ও হলো এইচএসসি 26 ব্যাচে, সো ওর মনে করো 20 দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা, তাই ওকে নিয়ে একটু হাসপাতালে দৌড়াদৌড়ির মধ্যে ভাই একটু মেন্টালি আর কি ওই স্টেটটাই নাই যে এখন ক্লাসটা শুট করবো। আমি জাস্ট ছোটোখাটো তোমাদের একটু গাইডলাইন শুট করে আবার চলে যাবো, সো এই জন্য একটু সময় লাগতেছে, বাট ইনশাল্লাহ আমি 11-12 তারিখের মধ্যে ক্লাসটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা এই ভিডিওটা দেখতেছো আর কি। সো আমি বলবো স্থানাঙ্ক জ্যামিতি আর ঘন জ্যামিতি এই 2টা টার্গেট করো। আর যে মনে করো আমি একটু জ্যামিতি বেশি পড়বো, সে তখন এই অধ্যায় 3ও পড়তে পারো বা ভেক্টরও পড়তে পারো। ভেক্টরটা আগেই সাজেস্ট করবে, এটা একটু কম এফোর্টেই ভালো করা যায়, এবং ভাইয়ার কিন্তু অলরেডি ভেক্টর অধ্যায়ের ক্লাস আছে। অধ্যায় 3-এর আমার পুরনো ক্লাস আছে, বাট আমি নতুন করে আবার পড়াই দিব ভালো মতো গুছাই। ঠিক আছে, এটা গেল জ্যামিতির কথাবার্তা। অবশ্যই স্থানাঙ্ক জ্যামিতিটাকে পড়ো। আর অনেকে বলো ভাই এটা বড় অধ্যায় একটু কঠিন লাগে, তারা ঠিক আছে ভেক্টর আর ঘন জ্যামিতি না হয় পড়ো। তাহলে তোমাকে এখান থেকে আমি 2টা অধ্যায় দিছি, আর এখান থেকে যে কোনো 2টা পড়ো, গেল হলো 4টা। যে কোনো 2টা বলতে কোনটা, আবার অধ্যায় 4 বলিনি, যে কোনো 2টা বলতে আইদার 11 আর 13 পড়ো, নাইলে 3 আর 13 পড়ো, নাইলে 12-13 পড়ো, বুঝছো? এইভাবে ঘন জ্যামিতি কিন্তু একটাই অনুশীলনী, অনুশীলনী 13, সূত্রগুলো মোটামুটি বুঝলে, বইয়ের ম্যাথগুলো পারলে যা আসবে। ইনফ্যাক্ট আমি এগুলো বাদ দিলাম, আমি একটা ক্লাস নিব, ওই ক্লাসটা যদি করে যেতে পারো ঘন জ্যামিতি অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথ তুমি পারবে। সিকিউ এমসিকিউ যেখানে যাই প্রশ্ন আসুক, ওই ক্লাসের বাইরে কিচ্ছু লাগবে না, তুমি জাস্ট একটু দেখো। একটু টাফ পড়ানোটা কেন, ওখানে হলে একটু ভিজুয়ালাইজ করানো লাগবে। ঘন জ্যামিতি তো 3D জিনিসপাতি, সো যত তোমাকে আমি বেটারভাবে ভিজুয়ালাইজ করাবো, মাথায় জিনিসগুলো বসে যাবে, দেখবা ম্যাথগুলো সহজ। ম্যাথ কঠিন কিছু না, জাস্ট ভিজুয়ালাইজ করতে হবে। সো এই 2টা অধ্যায় আমি বললাম এখান থেকে। দেন বীজগণিত হলো সব থেকে বেশি কমপ্লেক্সিটি। সো আমি এখানে বলবো, আমি তোমাদের বলছি যে অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি, এই অধ্যায়গুলো থেকে সিকিউ আসার সম্ভাবনা কম, বা দিলেও 2টা মিলে একটা আসতে পারে। বাট বীজগণিতে অনেকেই তোমরা হতাশ হয়ে যাও, হায়ার ম্যাথ মেইনলি কঠিন লাগে মানুষের বীজগণিতে এসে, বুঝছো? এই জন্য এখানে আমি বলবো সহজ চ্যাপ্টারই পড়ো। তুমি অধ্যায় 10, অধ্যায় 7 এই 2টা পড়ো, দেন পারলে সেট ও ফাংশনটা পড়ে ফেলো, অথবা বীজগণিতিক রাশি। মানে এখান থেকে আমি 3টা অধ্যায় পড়তে বলতেছি। তোমাকে কয়টা অধ্যায় দিলাম দেখো, এখানে 2টা, এখানে 2টা, গেল 4টা, আর এখান থেকে 3টা। এই 7টা অধ্যায় পড়লে তোমার দেখবা 4টা সিকিউ সিউরিটি থাকবে। তুমি যদি আরো কয়েকটা অধ্যায় বাড়াইতে পারো, যেমন এখান থেকে যদি অধ্যায় 1, 2 এই 2টাই পড়তে পারো,
তখন দেখবা তোমার হাতে আর অপশন থাকতেছে, পরীক্ষায় যে 7টা আসবে দেখবা 5টা 6টাই তুমি পারতেছো, তখন আরেকটু অ্যাপ্রোচ করা ইজিয়ার হবে। তো যারা পিছায় আসো আগে আমার মতো এরকম 7-8টা চ্যাপ্টার আগে টার্গেট করো সিকিউ এর জন্য। এখন এবছর যেহেতু এসকিউ আর এমসিকিউ অ্যাড হয়েছে, সো মানে এমসিকিউ তো সববারই ছিল, মানে এসকিউ অ্যাড হয়েছে, তাই যেসব অধ্যায় থেকে ধরো সিকিউ আসতেছে না ওগুলো এসকিউতে কিন্তু আসবে। সো যারা একদম পূর্ণ নাম্বার পেতে হবে 100তে 100, তার জন্য কিন্তু আসলে সবগুলো অধ্যায়ই পড়তে হবে। সো আমি আগে বললাম এই 7-8টা অধ্যায় আগে শেষ করো, এটা হয়ে গেলে ধরো নেক্সট 2-3 মাসে, আমি বলতেছি না প্রি টেস্ট কোনো রকম পাস করো ভাই, বাসায় বুঝাও আম্মু আব্বু আমি পড়তেছি, আমাকে একটু সময় দাও, আমি নিজেকে তৈরি করতেছি, আমাকে কয়টা দিন সময় দাও, আমি এসএসসি পরীক্ষায় গিয়ে রেজাল্টটা দেখাবো। আব্বু আম্মুকে কনভিন্স করতে পারতে হবে। এখানে কোনো রকম পরীক্ষা দিলাম, কোনো রকম পড়ে ফেললাম, মানে বলতেছি যে প্রি টেস্টে ভালো করার জন্য কোনো রকম সিকিউ পড়ে চলে গেলাম, লাস্ট মুহূর্তে বইয়ের অধ্যায়গুলো ভালো মতো শেষ করে নিই, তাহলে কিন্তু হবে না, এটা লং রানে তোমাকে সাফার করাবে, ওই অধ্যায় দেখবা পরে যে আর পারতেছো না। তাই ভালো মতো পড়তে হবে। নেক্সট 2-3 মাসে তুমি যদি আমি তো বড় সময় বলছি, অল্প সময় বলিনি, 2-3 মাস কিন্তু অনেক সময়, এই 2-3 মাসে এই 7-8টা অধ্যায় মানে কি অনেক ভালো মতো পড়তে হবে, এই 7-8টা অধ্যায়ের সব কিছু পারতে হবে, মানে A to Z। এবং আমার ক্লাস আসবে প্রত্যেকটা, ওই ক্লাসগুলো করে কিভাবে প্র্যাকটিস করবে আমি দেখাচ্ছি একটু পরে। এটা যদি এনশিওর করতে পারো, এরপর বাকি যে আরও 5-6টা অধ্যায় ওটা তুমি এমনিই পড়ে ফেলবা, দেখবে এই যে অসমতা অধ্যায়, সমীকরণ অধ্যায়, এগুলো তখন পরে অনেক ইজিয়ার হবে। সম্পাদ্য ধরো একদিন একটু সময় দিতে হয়, সবগুলো সম্পাদ্য একটা একদিন করতে হয়, হয়ে যাবে। তাহলে এই মেইন চ্যাপ্টারগুলো আগে করো। আর যার প্রিপারেশন ভালো সে তো একটা ডিস্ট্রিবিউশন দেখছোই কিভাবে সিকিউ আসে, বাকি অধ্যায়গুলো তুমি সিলেবাস শেষ করার দিকে প্রাধান্য দাও। মানে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো যাদের হয়ে গেছে তারা অবশ্যই সিলেবাস শেষ করাতে প্রাধান্য দাও, কারণ এসকিউ আর এমসিকিউ কিন্তু আছে। তো সবগুলো অধ্যায় পড়ার কিন্তু কোনো বিকল্প নাই। এবং খেয়াল করো তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন একটু দেখো, এমসিকিউ কিন্তু বীজগণিত আর জ্যামিতি থেকে দেখো কতগুলো এমসিকিউ আসবে। সো ত্রিকোণমিতি আর সম্ভাবনা থেকে মাত্র 5টা এমসিকিউ থাকবে, বাকি 20টা প্রশ্ন এই দুই বিভাগ থেকে। এই দুই বিভাগ যেখানে কয়টা অধ্যায়, 7টা 5টা 12টা। সো এমসিকিউতে ভালো করতে হলে অনেকগুলো অধ্যায় পড়তে হবে। সো যার সিলেবাস ভালো আগায় গেছে সে ওখানে প্রাধান্য দাও, তোমার কিন্তু এখনো শেষ হয়নি, পুরোটা শেষ করতে হবে, সবগুলো অধ্যায়ই পড়তে হবে। অলরাইট, এটা গেল চ্যাপ্টারের ডিস্ট্রিবিউশন। এখন পড়ার যে ওয়েটা সেটা অবশ্যই এখন আমি সাজেস্ট করি না বই দেখে নিজে নিজে করো, অবশ্যই একটা ক্লাস করো, একাডেমিক ক্লাসও করতে পারো। তবে যে অধ্যায় ধরো অ্যাটলিস্ট 9-এ একবার পড়ছো সেটার জন্য ওয়ান শট দেখতে পারো। আর আমি যে ওয়ান শটগুলো দিই ওটা কিন্তু এমন না যে আমি রিভিশন দেওয়াচ্ছি, আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই ধরে ধরে পড়াই। হ্যাঁ, একটু ফাস্ট পেস, মানে ধরো একাডেমিক ক্লাসে আমি কি করতাম, ওই একটা টাইপের 3টা অঙ্ক করাই দিতাম একই টাইপের, আমি ওয়ান শট ক্লাসে কি করি, একটা করাই 2টা হোমওয়ার্ক দিয়ে দিই। সো তোমার কি করতে হবে, ধরো ওয়ান শটটা 6 ঘন্টা ফর এক্সাম্পল, নাম ওয়ান শট বুঝছো, কিন্তু ওখানে কিন্তু A to Z আছে। তো 6 ঘন্টার ক্লাস তুমি যদি এক টানে 6 ঘন্টা করো ভাই, তাহলে তো হবে না। তোমার ক্লাসটা দেখে এইভাবে ভাগ করতে হবে যে ঠিক আছে আমি দেখলাম ঘনজ্যামিতি অধ্যায় ফর এক্সাম্পল, কয়েকদিন পরে ক্লাস আসবে, তাহলে রিলেট করতে পারবো। ঘনজ্যামিতিতে অনেকগুলো শেপ আছে না, প্রথমে আছে আয়তাকার ঘনবস্তু, ঘনক, গোলক, সিলিন্ডার, প্রিজম, কোনক আছে, আর এটা কি আছে, পিরামিড আছে। সো ভাগ ভাগ করো, এক কাজ করি, প্রথমে আয়তাকার ঘনবস্তু, ঘনক, গোলক, এই কয়েকটা আমি আগে পড়ি, তাহলে ক্লাসটা ধরো 2 ঘন্টা আগে শেষ করলাম। এই 2 ঘন্টা যা যা ম্যাথ করাইছি একটু রিভিউ করি, এটা ধরো ম্যাথ ক্লাস করলো ওই দিন, পাশাপাশি ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি করো, মানে অন্য একটা সাবজেক্টের কিছু অংশ পড়ো, পরদিন আবার এসে তার পরের পোর্শন শুরু করো, আরও 2 ঘন্টা করো, তারপর দিন আরও 2 ঘন্টা করো। তাহলে 3 দিলে জিনিসগুলো তোমার মাথার মধ্যে বসবেও, তুমি নিজেকে ওই সময়টাও দিচ্ছ, পাশাপাশি পড়াটাও হয়ে যাচ্ছে। এই ওয়ান শটে তুমি যদি একবারে 6 ঘন্টা দেখতে চাও তখন লাভ হবে। ওটা কি করবে, যখন পরীক্ষার আগে একদম ইমার্জেন্সি তখন দেখতে পারো, যখন সময় আছে এভাবে ওয়ান শটটা ভাগ ভাগ করে করতে হয়, বুঝছো। স্পেশালি হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যেগুলো একটু বোঝার বিষয়, বাংলা ইংরেজি ওগুলো ডিফারেন্ট, আইসিটিও কোনো অংশে সহজ, ধরো প্রোগ্রামিং বা ওই রিলেটেড চ্যাপ্টারগুলো ব্যতীত বাকিগুলো কিন্তু সহজ। সো অবশ্যই ওয়ান শটটা ভাগ ভাগ করে করো। সেভাবে আগে ক্লাসটা করলা, সেই ক্লাসের অবশ্যই নোট থাকতে হবে তোমার, নোট মানে অনেক সুন্দর করে লিখে টিকে সাজায় রাখছি তা না, জাস্ট যেন ভিজিবল হয়, ক্লাসে যা যা পড়েছো সেটা লেখা থাকে, যাতে আবার যে ক্লাস না করতে হয়, নিজের নোট দেখে তুমি রিভিউ করতে পারো টপিকগুলো, স্পেশালি ফর্মুলাগুলো, কনসেপ্টগুলো, ওগুলো লিখে রাখা বেশি ইম্পর্টেন্ট। কারণ ম্যাথগুলো তো তুমি প্র্যাকটিস করলে নিজেই লিখতে পারবে, নিজেই করতে পারবে, ওটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেন বইয়ের উদাহরণ আর অনুশীলনের অঙ্ক দেখবা আমার ক্লাস যদি করো অলমোস্ট 90 থেকে 95% আমি ক্লাসেই করাই দিই, বুঝছো। আমার ক্লাসে কিন্তু টাইপ ভিত্তিকভাবে সাজানো থাকে, দেখবা একই টাইপের উদাহরণের অঙ্ক, অনুশীলনের অঙ্ক, ওইটার বোর্ডের প্রশ্ন। তুমি যে সামনে ঘনজ্যামিতিক চ্যাপ্টারের ক্লাস আসবে এটা দেখো, বইয়ের অঙ্ক, অনুশীলনের, উদাহরণের প্লাস বোর্ড কোশ্চেন একসাথে কিন্তু করাই দিয়েছে একটা টাইপ, তারপরে তারপরের টাইপ। সো ক্লাসেই দেখো তোমার এতখানি হয়ে যাচ্ছে, এরপর জাস্ট বইটা খুলে একটু দেখো ওভারঅল হচ্ছে কিনা, যে প্রশ্নটা একটু মনে হচ্ছে ডাউট হচ্ছে এটা একটু করো, হ্যাঁ না, যেটা আটকে যাচ্ছে একটু দাগায় রাখো, একটু করো, এতটুকুই কিন্তু। দেন পরে আসবা সিকিউ এমসিকিউ প্র্যাকটিস। এখানে একটা ভুল আছে অনেকে করো, এক টানে সব করে ফেলো না। দেখো তার জন্য কি করবা, আমি তো এখানে আসলে অন্য জিনিস লিখে দিছি। আচ্ছা ভাইয়া হলো আগের লেখার উপরে ওভাররাইট করে ফেলছিলাম। দেখো আমি যেটা বোঝাতে চাইছি যে ধরো তুমি ঘনজ্যামিতি পড়া স্টার্ট করলা, এটা ক্লাস, সিকিউ, এমসিকিউ, বইয়ের অঙ্ক সব একটানে করবা না,
ঘনজ্যামিতির কিছু অংশ শেষ হয়েছে, ধরো ক্লাস করা শেষ তোমার, তুমি অন্য সাবজেক্টে যাও, ধরো ফিজিক্সের তরঙ্গ পড়তেছো, এরপর ফিজিক্সেরও কিছু অংশ শেষ হয়েছে, তুমি কেমিস্ট্রি রাসায়নিক বিক্রিয়া ধরো এই অধ্যায়ে আসতেছো, চ্যাপ্টার এটা না, মানে ফ্যাক্ট ওইটা না, ফ্যাক্ট হচ্ছে ধরো তুমি আলাদা অল্টার করে করে সাবজেক্ট পড়ো। দেন ধরো ঘনজ্যামিতি 2-3 দিন আগে পড়ছিলা, এখন এসে আবার ঘনজ্যামিতির এখন একটু বইটা খুলো, বইয়ের থেকে উদাহরণ অনুশীলনের প্রশ্ন প্র্যাকটিস করো, রাইট? এরপর আবার 3-4 দিন পরে এসে আবার সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করো। এভাবে কি হবে, লং টার্মে ওই চ্যাপ্টারটা মাথার মধ্যে থাকবে। তুমি যদি একবারে করে যাও তাহলে হ্যাঁ এখন মনে আছে, সব বুঝতেছি, সব পারি, কয়েকদিন পরে দেখবে আর কিচ্ছু মনে নেই। তো এভাবে কয়েকদিন পর পর পড়তে হয়। 3 দিন একটা ভালো গ্যাপ, যে ধরো ক্লাস শেষ হয়েছে, 3 দিন অন্য কিছু পড়লাম, এরপর আবার 3 দিন পরে ওটার নোটটা রিভাইজ করলাম বা অঙ্কগুলো প্র্যাকটিস করলাম, আবার 3 দিন পরে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করলাম। সিকিউ আসলে করা লাগবে না, সিকিউ দেখবে বইয়ের অঙ্কগুলো হয়ে গেলে কয়েকবার চোখ বোলালেই হয়ে যাচ্ছে, হ্যাঁ উদ্দীপকটা এভাবে দিছে, এতটুকু করতে হবে, দ্যাটস ইট, বুঝে গেছি। এমসিকিউ কিন্তু একটা ভালো ওয়ে চ্যাপ্টার রিভিশনের জন্য, কারণ কি হয় এমসিকিউতে তোমার পর পর অনেকগুলো ফর্মুলা, একটা কনসেপ্টের অনেক ফর্মুলা বারবার তুমি চিন্তা করো, একটার পর একটা, একটার পর একটা। ধরো যখন মেইন ম্যাথ করতে যাও, একটা বড় ম্যাথ করতে বা একটা বড় সিকিউ করতে 2-3 মিনিট সময় লাগে, ধরো খ নাম্বার বললাম, গ নাম্বার বললাম, 2-3 মিনিট আরও বেশি লাগে, 20 মিনিট সময় লেগে যায় ফুল একটা সিকিউ দিতে, তাই না? তো ধরো গ নাম্বার আনসার করতে 10 মিনিট লাগে, এই 10 মিনিটে তুমি একটাই ফর্মুলা ভাবতেছো, বাট এমসিকিউতে কি হয় 10 মিনিটে 10টা এমসিকিউ করতে গেলে 10 বার 10 রকম ফর্মুলা ভাবতে হয়। সেইভাবে কিন্তু ব্রেইনকে বারবার জিনিসটা চিন্তা করানো হয়, অনেক টাইপের ফর্মুলা একবারে চিন্তা করতেছো দেখে মাথার মধ্যেগুলো আরও বসে, আয়ত্ত হয়। সেভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে যেতে হবে। সো ভাইয়ার চ্যানেলে তোমাদের জন্য হায়ার ম্যাথের 14টা চ্যাপ্টারই এসে পড়বে। আপাতত দেখো এখানে 6টা অধ্যায় দেওয়া আছে, এবং এই ক্লাসগুলো করে তুমি যদি নিজে থেকে একটু প্র্যাকটিস করো, বিশেষ করে এর বাইরে কিচ্ছু লাগবে না। ইনফ্যাক্ট অনেকে দেখবে শুধু ক্লাস করে একদম পরীক্ষায় ফাটাই দিছে, এরকম ইয়েও ওরা করতেছে। তবে আমি সাজেস্ট করি অবশ্যই ক্লাসের পরে নিজের প্র্যাকটিসটা গুরুত্বপূর্ণ লং রানে ভালো করার জন্য বা ওইটা মাথার মধ্যে রাখার জন্য। কারণ তুমি একটা সাবজেক্টে তো সবসময় পড়বে না, একটা অধ্যায় পড়বে না, কত পড়া, সব গুছাইতে হবে। সো কীভাবে পড়াটা আমি আয়ত্তে রাখতে পারবো, শুধু পড়াটাই মেইন না, পড়লাম তাহলে ওটা আয়ত্তে কীভাবে রাখবো সেটাও কিন্তু পড়ার মধ্যে পড়ে। সেভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে আগাতে হবে ইনশাল্লাহ। ভাইয়ের চ্যানেলে আমি তোমাদের 14টা অধ্যায় পড়াই দিব। সো এই পেসে আগাও, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তো বলেই দিলাম, যার অলরেডি সিলেবাস ভালো আগানো আছে বইটা শেষ করো আগে, আর যারা একটু পিছিয়ে আসো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে কমপ্লিট করে নিজেকে ওই কনফিডেন্সটা দাও। বুঝাইতে পারলাম? আর পড়াশোনার কোনো শর্টকাট নাই, স্পেশালি এই যে দেখো তোমরা ভয় পাও প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, প্রশ্ন কঠিন হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। তুমি একটা অধ্যায় যখন পড়তেছো তখন দেখো বিষয়টা খুবই স্বল্প পরিসর, ছোট একটা পরিসর, একটা অধ্যায়, সেটার A to Z পড়ে ফেলো না, বইয়ের সবগুলো অঙ্ক একটু দেখে ফেলো না। তুমি মনে করতেছো ওই একটা অঙ্ক স্কিপ করছে, ওইখানে হয়তো একটা লাইন অতিরিক্ত ছিল, ওটা একটু করে ফেললে আর স্কিপ করা কিন্তু লাগে না, তাই না? দেখবে একটা একটা করে চ্যাপ্টার গুছাতে থাকো, একটা সাবজেক্ট গুছাবে, এভাবে এক একটা করে সাবজেক্ট মিলে পুরো তোমার প্রিপারেশনটা ভালো হবে। কিন্তু একটা অধ্যায় তুমি ল্যাকিংস ছেড়ে যাবা, একটা অধ্যায় ল্যাকিংস থেকে পুরো একটা সাবজেক্টে ল্যাকিংস হবে, অধ্যায় বাই অধ্যায়, একটা সাবজেক্টে ল্যাকিংস আরেকটা সাবজেক্টে ল্যাকিংস, এভাবে করে কনফিডেন্স হারায় ফেলবা। সেই কাজটা করা যাবে না। ওই যে বিন্দু বিন্দু জল থেকেই কিন্তু সাগর গড়ে তুলতে হবে। তাহলে সবার জন্য অনেক অনেক শুভকামনা, নেক্সট সাবজেক্টগুলো আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।